বিগত 15 বছরে বিমা খাতে যেসব লাইসেন্স দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে লুটতরাজ করার জন্য। বিমা খাত এখন খাদের কিনারে নয়, খাদের ভিতরে পড়ে গেছে। বিমা খাতে সংস্কারের কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন আইডিআর চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম। ইন্স্যুরেন্স সেক্টর আজকে যেমন কিছুদিন আগে গভর্নর মহোদয় বলতেছিলেন ব্যাংকিং সেক্টর খাদের কিনারে চলে এসেছে বা আমাদের অর্থনীতি খাদের কিনারে চলে এসেছে, আর ইন্স্যুরেন্স সেক্টর খাদের কিনারে নাই, খাদের ভিতরে পড়ে গেছে। এই বিগত 15 বছরে যে লাইসেন্স গুলো দেওয়া হয়েছে তারা লাইসেন্স গুলো পেয়েছেন হলো লুটতরাজ করার জন্য এবং তারা করেছেন তাই। গত 12 মার্চ সাংবাদিকদের সংগঠন আইআরএফ ও আইডিআর যৌথ উদ্যোগে আয়োজিত বিমা খাতের সংস্কার ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিমা আইনে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে ডক্টর এম আসলাম আলম বলেন, বিমা আইনটা অত্যন্ত ত্রুটিপূর্ণ আইন, অত্যন্ত ত্রুটিপূর্ণ আইন। তো এই আইনটা তৈরি করা হয়েছে যেভাবে সেটা পুরোপুরি আমি বলবো যে বিমাকারীদের পক্ষে এটাকে দুর্বল করে এই আইন তৈরি করা হয়েছে। এই আইন প্রয়োগ করতে গিয়ে নানাবিধ যেটুকু আছে সেটুকুও প্রয়োগ করা যায় না। দেখা গেল যে আমাদের যে কোনো উল্লেখযোগ্য অ্যাকশনের এগেইনস্টে লোকজন কোর্টে চলে যায় এবং কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে চলে আসে। সেমিনারে বিমা খাত সংস্কারে প্রস্তাবনা তুলে ধরেন ইন্স্যুরেন্স নিউজ বিডির সম্পাদক মোস্তাফিজুর রহমান। বিগত 15 বছরে বিমা খাতে অর্থ আত্মসাতের যেসব ঘটনা ঘটেছে সেসব অর্থ উদ্ধারে আইডিআরে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা একটা তদন্ত কমিটি করলো ডক্টর রেজাউল করিমকে দিয়ে। তদন্ত কমিটি রিপোর্ট দিয়ে দিল যে ফাইস্টে কোনো টাকা আত্মসাৎ হয়নি, যে টাকা আত্মসাৎ হয়েছে সেটা ফাইস্টের সাবেক একজন পরিচালক এমনি খালেক, উনি টাকা চুরি করছেন 700 কোটি, বাকি কোনো টাকা আত্মসাৎ এখানে হয়নি। আমরা নিউজ করলাম 14 কোটি টাকার জমিতে বালু ফেলতে খরচ 104 কোটি টাকা। ওই রিপোর্টে আমরা প্রমাণ করে দিলাম যে আইডিআর এর যে তদন্ত কমিটি যে তদন্ত করছে সম্পূর্ণটা ভুয়া, এবং তারা এক পেশে তদন্ত করছে এবং তাদের তদন্ত রিপোর্ট বায়াসড হয়ে পড়ছে এবং তারা কোনো ব্যবস্থা নেয়নি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তদন্ত রিপোর্টে আসলো 2800 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এই যে 2800 কোটি টাকা আত্মসাৎ হয়েছে, এই আত্মসাৎ কিন্তু টাকা উদ্ধারের জন্য দফায় দফায় ফাইস্টে পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছে। 5ই আগস্টের আপনার গণঅভ্যুত্থানের পরে, এই আন্দোলনের পরে আবারও নতুন করে আরেকটা টিম এসে পরিচালনা পর্ষদ গঠন করছে। আইডিআর সেখানে টাকা উদ্ধারের জন্য বিন্দুমাত্র কোনো কাজ করতে পারে নাই। সোনালী লাইফের যখন ইনভেস্টিগেশন করা হয় আমরা নিউজ করি 218 কোটি টাকা সেখানে আত্মসাৎ। গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেয়, গোয়েন্দা সংস্থার রিপোর্টে আসে 218 কোটি টাকা। এই টাকা উদ্ধারের জন্য এখন পর্যন্ত আইডিআর আইনের যেভাবে বলা হয়েছে, বিমা আইনের যে সক্ষমতা দেওয়া হয়েছে, সেই সক্ষমতার বিন্দুমাত্র কোনো উদ্যোগ আইডিআর নাই। ওমিয়ান আরো একটা কোম্পানি, সেখানে 104 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সেই 104 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে আইডিআর যথাযথ কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিতে পারে নাই। তাহলে লাইফ ইন্স্যুরেন্স যদি এই 4-5 হাজার কোটি টাকা তো আত্মসাতের অভিযোগই আছে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদন্ত রিপোর্টে আসছে, সেটা প্রমাণিত হয়েছে, আইনের যথাযথ প্রয়োগ হয়নি। অথচ স্পষ্টভাবে আইনে বলা আছে যে আপনি সেখানে 50 ধারায় পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করতে পারবেন, 95 ধারায় আপনি প্রশাসক নিয়োগ দিতে পারবেন, 136 ধারায় স্পষ্ট করে বলে দেওয়া আছে যে লাইফ ফান্ডের যে পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে সেই টাকা আত্মসাতের উদ্ধারের জন্য প্রশাসক সেখানে মামলা করতে পারবেন। বিগত মেয়াদগুলোতে আইডিআর এর নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানগণ ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে আইনের প্রয়োগ করেছেন বলেও অভিযোগ তোলেন তিনি। সেবক সাহেব যখন প্রথম দায়িত্ব নিলেন উনি প্রত্যেকটা কাজ করছেন তার ব্যক্তিগত আক্রোশ থেকে। উনি কাজ করেন আইন দিয়ে না, ওনার ব্যক্তিগত পছন্দ অনুসারে। গোকুলবাবু নিয়ন্ত্রণ করছেন, শফিকুর রহমান নামে মাত্র চেয়ারম্যান হিসেবে থাকছেন। জয়নুল বাড়ি সাহেব আসছেন, কোন কোম্পানিকে উনি ছাড় দিচ্ছেন, কোন কোম্পানিকে উনি ধরছেন। এর আগে চেয়ারম্যান ছিলেন মুশারফ সাহেব, উনি ডেল্টা লাইফে জোর করে অবৈধভাবে প্রশাসক নিয়োগ দিলেন। উল্টা যায় দেখা গেল ডেল্টা লাইফের টাকা আত্মসাৎ করে। আইডিআর চেয়ারম্যানের পদে বসে যদি একদম ব্যক্তিগত আক্রোশে কাজ করে
তাহলে সেই সেক্টরের ডেভেলপমেন্ট হবে না। ডক্টর এম আসলাম আলম বলেন, আমাদের ব্যক্তিগত রাগ অনুরাগ নেই, আমাদের কোনো চাওয়া নেই, আমরা কাজ করতে চাই। তিনি বলেন, আমাদের কাজের সীমাবদ্ধতা রয়েছে। এখন এখান থেকে আমাদের উত্তরণ কিভাবে হবে? আর এই উত্তরণের পথ খুঁজতে গেলে আমাদের পিছনে যেতে হবে। পিছনে যে মোস্তাফিজুর রহমান সাহেব যেটা বলেছেন, এটা এই বিগত 15 বছর ধরে যে অনাচার হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে, সেই অনাচারের পুঞ্জীভূত ফসল আজকে আমরা দেখতে পাচ্ছি সর্বত্রই। বিশেষত আজিম সাহেব যে আমাদের দেখালেন, ভিডিও দেখালেন, এটা এই বিগত 15 বছরের ফসল। সকলের কাছে পরিষ্কার যে রেগুলেটর হিসেবে ইডরা তার দায়িত্ব পালন করতে পারে নাই, সে কারণেই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা আমাদের সকলকে বুঝতে হবে যে এটা রেগুলেটরের সীমাবদ্ধতার কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। এখন এখন সেক্টরকে যদি আমরা এই খাত থেকে তুলতে চাই, তাহলে রেগুলেটরের ক্ষমতায়ন করতে হবে এবং তার ক্ষমতা প্রয়োগের পরিবেশ তৈরি করতে হবে। বীমা খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমরা ডিজিটালাইজেশনের বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, কিন্তু এখানে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আমাদের যে ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ইডরার হাতকে শক্তিশালী করার জন্য এটা অত্যন্ত জরুরি, যেটা ইউএনপি নামে পরিচিত। ইউএনপি, এটা নামে ইউএনপি মেসেজিং প্ল্যাটফর্ম হলেও এটা আমাদেরকে 10টা সার্ভিস দিচ্ছে। মেসেজটার মাধ্যমে শুধু টাকা পয়সার হিসাব করা হচ্ছে। আসলে এটা আমাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে মনিটর করার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি এটার মধ্যে তথ্য থাকে, কিন্তু এটার মধ্যে তথ্য নেই। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমাদেরকে তথ্য দিচ্ছে না, আংশিকভাবে তথ্য দিচ্ছে। এবং নতুন নির্বাহী কমিটিও এসে গতকাল মিডিয়াতে দেখলাম ঘোষণা করেছে তারা এটাতে সহযোগিতা করবে না। তার মানে আপনারা স্বচ্ছতার পক্ষে না, আপনারা ট্রান্সপারেন্সি চান না। আপনারা কি চান না যে ইন্স্যুরেন্স সেক্টর ভালো হোক? আমি যদি তথ্য না পাই, আমি যদি জানতে না পারি কি হচ্ছে, তাহলে আমি ব্যবস্থা নেব কিভাবে? আইআরএফ এর সভাপতি গাজী আনোয়ারের সভাপতিত্বে সেমিনারে 2টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। লাইফ বীমা খাত নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম এবং নন লাইফ খাত নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম। সেমিনারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, লাইফ ও নন লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং গণমাধ্যমে বীমা খাত নিয়ে কাজ করার সংবাদকর্মীরা অংশ নেন।